স্বাধীনতার ৪৯ বছরে কতটা এগিয়েছে দেশ? অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া বাংলাদেশের তরুণ সমাজের আশা আকাঙ্ক্ষা ও সমাজের নানা দিক নিয়ে আলোচনায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ ৪৯তম বর্ষে পদার্পণ করলো বাংলাদেশ। প্রাপ্তি আর অপ্রাপ্তি এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আজকে দুজন অতিথি রয়েছেন চিত্রশিল্পী অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ, চেয়ারম্যান চারুকলা বিভাগ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা, এবং আমাদের সাথে আরও একজন রয়েছেন মেহেদী হাসান শোয়েব, সংস্কৃতি কর্মী। আপনাদের দুজনকেই আজকের অনুষ্ঠানে স্বাগত। স্যার, আপনাকে দিয়ে শুরু করি। ৪৯তম বর্ষে বাংলাদেশ, হাজার বছরের স্বপ্নে বাংলাদেশ পেয়েছিল 1971-এ। ৪৯তম বর্ষে প্রাপ্তিগুলো কি কি বলে মনে করেন আপনি? আসলে 1971 আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আর আপনি স্বাধীনতার কথা বলছেন, আজকে 49তম স্বাধীনতা দিবসে আজকে মুক্ত পরিবেশে, বিশেষ করে এই মুক্ত জায়গায় আমরা কথা বলছি। আমি তো মনে করি স্বাধীনতার সবচেয়ে বড় অর্জন এটি যে আমরা মানিক মিয়া এভিনিউয়ের এই উন্মুক্ত চত্বরে বসে আমরা কথা বলছি। এটা একটা বড় স্বাধীনতা মনে হয়। আর এর পেছনে স্বাধীনতার কথা বলতে গেলে আমার মনে হয় যে এর পেছনের দিকে তাকানো উচিত, কারণ এই স্বাধীনতা এমনি আসেনি। আমরা যে স্বাধীনতা ভোগ করছি আজকে 49তম স্বাধীনতা দিবসে, আমাদের 71 পরবর্তী আমাদের দেশের যেভাবে উন্নয়ন হয়েছে এবং আমরা স্বাধীনতা প্রাপ্ত হওয়ার পর আমরা যেভাবে আমাদের নিজেদেরকে তৈরি করেছি, আমাদের এক সময় হয়তো কিছুই ছিল না। যে সময় আমাদের হেনরি কিসিঞ্জার বলেছিলেন যে বাংলাদেশ আসলে একটা তলাবিহীন ঝুড়ির মতো, কিন্তু আজকে 49তম এই স্বাধীনতা দিবসে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশ অনেকটা এগিয়ে গেছে এবং আমরা অনেকটা মধ্যমায়ের দেশে পরিণত হয়েছি এবং আমাদের দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা সমস্ত কিছুতে আমাদের যে অগ্রগতি হয়েছে, আমি তো মনে করি আমাদের স্বাধীনতার সুফল আমরা ভোগ করছি এইভাবেই। আর এখন আমরা কোনোভাবেই কোনো সাইডে আসলে পেছনে পড়ে নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এই স্বাধীনতায় যেভাবে আমরা অর্জন করেছিলাম, আমাদের এদেশের 30 লক্ষ শহীদের বিনিময়ে এবং আমাদের প্রায় 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম। আজকে এই রাজপথ, বিশেষ করে স্বাধীনতা দিবসের আগের দিন 25শে মার্চ খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা 26শে মার্চকে খুব গুরুত্বপূর্ণ বলে আমরা যেভাবে দেখছি, একই সাথে 25শে মার্চ যে গণহত্যার কালরাত হিসেবে চিহ্নিত হয়ে আছে আমাদের মাঝে, এটিকেও আমার কাছে মনে হয় খুব তাৎপর্যপূর্ণ এবং এই বিষয়টিও আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বলে আমরা নিজেরা বিশ্বাস করি এবং এটিকে ধারণ করছি। এবং সেখান থেকেই সেই কষ্টবোধই আমাদেরকে আরেকটু এই আজকে 26শে মার্চ স্বাধীনতা দিবসকে উদযাপন করার ক্ষেত্রে অনেকটা বেশি আরো উজ্জীবিত করে এবং আনন্দিত করে। সত্যিকার অর্থেই যে 1971 সালের এই মাসেই স্বাধীনতা অর্জন করেছিল বাঙালি, কিন্তু নানা ঘটনা প্রবাহ পেরিয়ে আসতে হয়েছে। 1 তারিখের ঘটনা প্রবাহ যেখানে দেখেছি যে সাধারণ পরিষদের যে সমাবেশটা ছিল সেটি স্থগিত করা হয়েছে। 7ই মার্চের বঙ্গবন্ধু ভাষণ দিয়েছেন, সেটি কিন্তু পুরো বাঙালিকে আন্দোলিত করেছে। আপনি একজন তরুণ সংস্কৃতি কর্মী, সেই ভাষণ এখনো কিন্তু বেজে চলে বাঙালির অন্তরে। আপনার ভিতরে সেটি কিভাবে আন্দোলিত করে? আমার ভেতরে আন্দোলিত করে নিশ্চিতভাবেই, অসাধারণভাবে। শুধু আমার ভেতরে না, সংস্কৃতি কর্মী হিসাবে যারা প্রগতিশীল রাজনীতির চেতনাকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে, তাদের ভিতরে এই ভাষণ, বঙ্গবন্ধুর প্রতিটি শব্দই আন্দোলিত করে আমাদেরকে। কিন্তু একটু অন্য দিকেও দেখা প্রয়োজন আছে আমার কাছে মনে হয়। আমরা শুধুমাত্র নিজেদের জগৎটাকে বেশি দেখি। এই রকম কোনো গবেষণা আমাদের কাছে নেই। বাংলাদেশের এই ধরনের জরিপ বা গবেষণা হয় না যে কত শতাংশ মানুষ প্রগতিশীল চেতনাকে ধারণ করে। এটি খুব জরুরি আমার কাছে মনে হয়, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের সাম্প্রতিক সময় যে গণজোয়ার, সেখানে আমরা দেখি একটা প্রগতিশীল চেতনার বক্তব্য আসলে তার বিপরীত বক্তব্য অনেক বেশি আসে।
এবং সেইখানে অনেক আক্রমণাত্মক ভাবে কথা বলা হয়। বঙ্গবন্ধুকে ছোট করে কথা বলতে বাধে না। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করার কাজ তো অনেক আগেই শুরু হয়েছে। স্বাধীনতার ঘোষণাকে ছিনতাই করে নেওয়ার চেষ্টা হয়েছে। সেইটা এখনো একটা বড় অংশের তরুণেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় যে সেই কাজটি তারাও করে চলেছে। সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ যে আসলে আমি এই চেতনাটি ধারণ করছি বা আমাকে আন্দোলিত করছে মানেই সমগ্র তরুণ সমাজকে করছে এমন না। তরুণ সমাজের ভিতরে সামগ্রিকভাবে কি হচ্ছে এটি নিয়ে এক ধরনের গবেষণা খুব জরুরি বলে আমি মনে করি। স্যার, আপনি তো অধ্যাপনার সাথে যুক্ত আছেন, আপনার শিক্ষার্থীরা মানে এই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে আগ্রহী হয় কিনা এবং তারা আসলে এই বিষয়গুলোর সাথে কিভাবে যুক্ত হয়, আপনি কি মনে করেন? অবশ্যই তারা খুবই আগ্রহী। একই সাথে আমাদের শিক্ষার্থীরা যতটা আগ্রহী হবে তার সাথে আমাদের পাঠ্যক্রম কতটুকু সেই দেশপ্রেম, মুক্তিযুদ্ধ এবং আমাদের বঙ্গবন্ধুর প্রতি কতটুকু মনোযোগ রেখে আসলে সেই পাঠ্যক্রমগুলো তৈরি করা হয়, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমরা দেখেছি যে আমাদের এই প্রজন্মের যারা শিক্ষার্থী তারা প্রচন্ড তাদের মধ্যে দেশপ্রেম রয়েছে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে বেশি আমরা লক্ষ্য করি, যেগুলো তারা যেখানেই সুযোগ পায় সেখানে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং বাংলাদেশকে যেভাবে বাংলাদেশকে ধারণ করছে তারা, এর মধ্য দিয়ে দেখা যায় যে এই তরুণরাই আসলে প্রকৃত বাংলাদেশ এবং তারা বাংলাদেশকে সত্যিকার ভাবেই বিশ্বাস করে। এবং আমি দেখেছি আমার ব্যক্তিগতভাবে আমি যে বিশ্ববিদ্যালয়ে কাজ করছি, আমার বিশ্ববিদ্যালয়ে আমি 2003 সাল থেকে এই মানিক এভিনিউ এর এই বিশাল রাস্তায় 25শে মার্চ সূর্যাস্ত থেকে 26শে মার্চ সূর্যোদয় পর্যন্ত এই 25শে মার্চের যে গণহত্যার কাল রাত, সেই রাতে যে মানুষকে যেভাবে হত্যা করা হয়েছিল তার উপর পথচিত্রাঙ্কনের আয়োজন করে থাকি আমরা। এখন পর্যন্ত চলছে, যে গতকালও আমাদের এই আয়োজন ছিল এবং আজকে সকাল পর্যন্ত সেটি চলেছে। এবং এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় 5 শতাধিক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন চারুকলা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষকরা, শিল্পী সবাই সেখানে উপস্থিত হন। মজার বিষয় হচ্ছে যে আমরা সারা রাতব্যাপী এখানে যখন ছবি আঁকার কাজটা করি তখন সাধারণ মানুষ তারা লাল এবং কালো রং দিয়ে ছবি আঁকতে চায় এবং তারা বিশ্বাস করে যে এর অধিকার তার আছে এবং সেই ভালোবাসার অধিকার, দেশপ্রেমের অধিকার, এবং তার প্রকাশ করতে চায় যে তারা কতটা রক্তের বিনিময়ে, কতটা কষ্টের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, সেটি তারা প্রকাশ করতে চায়। এবং তারা ছবি আঁকতে না পারলেও তারা যেভাবে চেষ্টা করে এতে আমরা খুব আনন্দিত হই এবং আমরা এই পরিবেশটি তৈরি করার চেষ্টা করছি। আর আমরা দেখছি যে তরুণ প্রজন্ম এখন আর ভুল পথে যাওয়ার সুযোগ নেই। আমাদের যারা মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল সেটা সংখ্যায় খুবই কম ছিল, এখন কিন্তু সংখ্যায় অনেক কম। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে একটু আগে উনি বললেন যে আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনা বা এই জায়গায় কি পরিমাণ মানে মানুষ আছে যাদেরকে চিহ্নিত করা প্রয়োজন, যারা মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করে এবং মুক্তিযুদ্ধের প্রোগ্রেসিভ অ্যাটিটিউড যাদের মধ্যে। তো এইটা আমার মনে হয় যে আমরা আসলে সবাই মুক্তিযুদ্ধের পক্ষে, হাতে গোনা কয়েকজন হয়তো এরকম থাকতে পারে। আবার ফিরবো আপনার কাছে। আমাদের যে মুক্তিযুদ্ধটা ছিল সেটি রাজনৈতিক সংগ্রাম তো ছিল, এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে সাংস্কৃতিক সংগ্রামও ছিল। তো আজকের যে সাংস্কৃতিক কর্মী তারা সমাজ এবং রাষ্ট্রের কাঠামোয় প্রাণ সঞ্চার করতে পারছে কি, আপনি কি মনে করেন? পারছে। আজকে এখনকার সময় যতটুকু যা কিছু হচ্ছে তার পেছনে সংস্কৃতি কর্মীদের একটা বিশাল ভূমিকা আছে। সংস্কৃতি কর্মীরা সব মিলে মুক্তিযুদ্ধের চেতনার যেই জায়গাটি সেটিকে ধারাবাহিকভাবে প্রবাহিত করে যাওয়ার কাজটি এটি সারা বাংলাদেশে সংস্কৃতি কর্মীরাই করছে। দিবস ভিত্তিক কাজগুলো যেমন হয়, দিবসের বাইরেও সারা বছর ধরে একটা সংস্কৃতি কর্মী যেই যা যা প্রস্তুতি নেয় তার সকল কাজই মূলত এই প্রগতিশীল চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং তার একটা প্রভাব তো রাষ্ট্র কাঠামোতে অবশ্যই পড়ে। উন্নয়ন বলেন, গণতন্ত্র বলেন, যা কিছুই বলেন, এই সব কিছুর পেছনে সংস্কৃতি কর্মীদের ভূমিকা সকল সময় ছিল। 90তে গণতান্ত্রিক যে আন্দোলন সেখানেও সংস্কৃতি কর্মীদের একটা বিশাল ভূমিকা ছিল এবং তার পরবর্তীতে যুদ্ধাপরাধী বিচার প্রক্রিয়ার সময় সংস্কৃতি কর্মীদের বিশাল ভূমিকা, এবং সেটি এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে সংস্কৃতি কর্মীরা একেবারে সফলভাবেই তাদের কাজটি করতে পারছেন।
স্বাধীনতার যে সূর্য উদিত হয়েছিল সেটি নিঃসন্দেহে অস্তমিত হবে না। বাংলাদেশ এগিয়ে যাবে অগ্রযাত্রায়, এমনটাই প্রত্যাশা। তো এই ছিল আজকের আয়োজন। স্বাধীনতা দিবসের বিশেষ আলোচনা নিয়ে রাজধানীর মানিক মে এভিনিউ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ।